উফ, এই স্বর্গে এসেও এত বিরক্ত হতে হবে ভাবিনি। চিত্রগুপ্ত, এই চিত্রগুপ্ত, আরে কতবার 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 ভেবেছি আপনা ভুলিয়া। এই, এটা কি গানের লড়াই হচ্ছে নাকি? না না, মানে দাড়ি স্যার, আপনাকে নিয়ে তো সবসময় লড়াই চলছে। আপনাকে কোট করে বাঙালির রক্ত গরম করা স্পিচ দিচ্ছে। মনে হচ্ছে স্পিচলেস হয়ে যাই। আর দাড়ি স্যার বলো না তো, গানের কপিরাইট তো আগেই গেছে, এবার দাড়ির ওপর থেকেও চলে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, কতবার বলেছি এই জোব্বাটা বদলাও, এই গরমে এই জোব্বা আর তো পরা যাচ্ছে না। কে বলেছিল আপনাকে লিখতে এসো হে বৈশাখ এসো এসো? মুমূর্ষুকে এমন উড়িয়েছেন যে লুতে বেচারার হিটস্ট্রোক হয়ে যাচ্ছে। অর্বাচীনের মতো কথা বলো না চিত্রগুপ্ত। চীন থেকে সাবধান, ওরাই কিন্তু ভাইরাসটা এনেছে। এত বছর আমার সাথে থেকেও ভোক্যাবুলারিটা আর উন্নত হলো না। যাকে এবার একটু রিপোর্টটা দেবে নাকি? আগে হ্যাঁ দাদু স্যার, এবার আপনার হ্যাপি বার্থডের জন্য 982টা মালা, আপনার 500টা মতো ছবি, 700টা মতো ওয়ান লাইনার গুগল থেকে ডাউনলোড হয়েছে। ছি 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 ছি, তা কেউ বই টই কেনেনি নাকি? কেনেনি, তবে পেয়েছে একজন। বাবা, তা সে কে? ক্লাস 5-এর একটা মেয়ে, রবীন্দ্র রচনাবলীর একটা ফুল সেট, জন্মদিনে গিফট পেয়েছে। কি অদ্ভুত কোইন্সিডেন্স, আপনার আর মেয়েটির বার্থডে একই দিনে, 25শে বৈশাখ। বেশ বেশ, তা কি নাম মেয়েটির? চারুলতা সেন। আসলে মেয়েটির মার দিদা আপনার খুব ফ্যান, দিদাই গিফটটা দিয়েছে। ছোট্ট মেয়ে, রচনাবলীটা একটু কঠিন হয়ে গেছে মনে হয়। চিন্তা নেই দাদু স্যার, এখনকার ছেলেমেয়েরা আপনার বই পড়ে না। ও মেয়ে আপনার বই খুলে দেখেও নি, দেখবেও না। আমি একটু যাই, বুঝলে। কোথায় যাবেন? চারুলতার কাছে যাই। আহা, আমার নাতনির কথা মনে পড়ে যাচ্ছে গো। এভাবে বর্ডার পেরোনো যায় না। আরে অন্তত ইমিগ্রেশন অফিসটাই বলে যান, আপনার পাসপোর্টটা তো এখনো রিনিউ হয়নি, আপনি তো এখন মর্তের নাগরিকও নন, আপনার কাছে তো কাগজও নেই। কি বললি আহাম্মক? না 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 দাদু স্যার, ভুল হয়ে গেছে। আপনি যান 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 যান। ওদিকে নিজের ঘরে চারুলতা তখন বার্থডে গিফট আনপ্যাক করছে। মা বাবা একতলায় ঘুমোচ্ছে। দোতলার এই ঘরটা চারুলতার পড়ার ঘর, শোবার ঘর, রং বেরঙের স্বপ্নের ঘর। বার্থডে গিফট আনপ্যাক করতে করতে চারু ভাবে, ইস, ক্যালেন্ডারে জন্মদিন চলে যাওয়ার রাতটাকে ধরে রাখতে পারলে বেশ হতো। কাল থেকে আর কেউ তাকে হ্যাপি বার্থডে বলবে না। বিরক্ত লাগে চারুর। উঠে পড়ে অঙ্ক খাতাটা বের করে, পেছনের পাতা ছিঁড়ে নৌকো বানায়। যখনই কিছু ভালো লাগে না, এক একটা নৌকো বানায় চারু, আর সমস্ত না ভালো লাগাগুলোকে ভাসিয়ে দেয় নৌকোয়। আজও যেমন দিচ্ছিল। হঠাৎ একটা গলার আওয়াজ। শুভ জন্মদিন চারুলতা। চমকে ওঠে চারু, ভয় জাপটে ধরে গলার কাছটা। কোনো মতে বলে, কে? ভয় পেও না। কে? চিৎকার করে মাকে ডাকতে চায়, পারে না। আলো জ্বালাতে চায়, উঠে যেতে চায় ওই ঘরে, কিন্তু পা দুটো চলে না। তুমি কে? এখানে ঢুকলে কি করে? আমি ঠাকুর। ঠাকুর? ওই সিংহাসন থেকে বেরিয়ে এসেছো বুঝি? আমার বাবাকে সঙ্গে করে এনেছো? আমি সেই ঠাকুর নই, আমার পদবী ঠাকুর। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবীন্দ্রনাথ ঠাকুর? কেন, বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রশ্ন করো। মায়ের ফোনটা লুকিয়ে নিয়ে এসেছিল চারু। এবার সেটার দিকে হাত বাড়ায়। ডেটা অন করে উইকিপিডিয়া খুলে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। জন্ম, মৃত্যু, ফ্যামিলি ট্রি, কটা গান লিখেছে, কবে নোবেল পেয়েছে, সব মিলে যাচ্ছে। চারু মনে মনে ভাবে, সবই তো ঠিক বলছে, চুরি যদি করতে আসবে, জেনারেল নলেজ ঝালিয়ে এসেছে কেন? ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কি কি বের বের করছো? বলছি, বিশ্বাসে মেলায় বাঙালি। আর সন্দেহ করো না, আমি সত্যিকারের রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের বিজ্ঞাপনের ভাষায় ছবি ও সই
মিলিয়ে নিতে পারো। আচ্ছা, তুমি তো খুব তুমি জানো তোমার একটা কবিতা আমাদের সিলেবাসে আছে, ওই হৃদয় আমার নাচের রাজিকে, সেখানে কলাপের মতো করেছো বিকাশ, এই লাইনটার মানে লিখতে পারিনি বলে 3 নম্বর কাটা গেছে। এসব কঠিন কঠিন কথা লিখেছো কেন তুমি? আহারে, আচ্ছা তুমি নৌকো বানাতে খুব ভালোবাসো বুঝি? ঘরের চারদিকে নানা সাইজের নানা রঙের নৌকো, লাল, সবুজ, বেগুনি। হঠাৎ করে দেখলে মনে হয় এক ঘর সমুদ্রে কে যেন রেইনবো ছড়িয়ে দিয়েছে। চারু বলে, হ্যাঁ, আমার নৌকো বানাতে খুব ভালো লাগে। রাত্রির বেলা যখন ঘুম আসে না, কিংবা যখন খুব মন খারাপ হয়, ওই এক একটা নৌকোয় আমার এক একটা মন খারাপ সাজিয়ে রাখি, আর তারপর জলে ভাসিয়ে দিই। চারুর কথা শেষ হলে জোব্বা পড়া দীর্ঘ ভদ্রলোক এগিয়ে যায় খাটের পাশে রাখা বইয়ের শাড়িটার দিকে, যেগুলো চারু পেয়েছে তার দিম্মার কাছ থেকে। রবীন্দ্র রচনাবলীর সেট থেকে একটা বের করে উল্টাতে থাকে পাতা। তারপর বলে ওঠেন, ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি, যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। চারু অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। ওর মনে পড়ে যায় টিনটমের কথা, যার সঙ্গে ওর স্বপ্নে দেখা হয়, যার কাছে ওর ওই লাল, সবুজ, বেগুনি সব নৌকোগুলো জমা হয় একটা একটা করে। কিন্তু এই বুড়ো মতো লোকটা জানল কি করে? এসব কথা তো চারু ডায়েরিতেও লেখেনি, বেস্ট ফ্রেন্ড উইশানিকেও বলেনি। এগুলো তো চারুর সিক্রেট। লোকটা কি তাহলে সত্যি সত্যিই ঠাকুর? মা বলে ঠাকুর সব জানে। ভাবতে ভাবতে হারিয়ে গেছিল চারু। তারপর এক সময় ভোরের গন্ধটা ঢুকে পড়ে জানলা দিয়ে। ঠিক যেভাবে সমস্ত হারিয়ে যাওয়ারা ফিরে আসে ভোরের আলোর সাথে, ছোট্ট চারুলতাও ফিরে আসে ঘোর কাটিয়ে। দেখে শেষ রাতের রেশটুকুর সঙ্গে মিলিয়ে যাচ্ছে ওই অদ্ভুত জামা পরা দাড়িওয়ালা লোকটা। আচ্ছা, শীতকাল থেকে ক্যালেন্ডার যখন গরমের দিকে যায়, রাতটা কিরকম আস্তে আস্তে ছোট হতে থাকে, তাই না? বড় হওয়াটা অনেকটা সেই রকম। বয়স যত বাড়তে থাকে দিনের মতো, ছোটবেলাগুলো ছোট, আরো ছোট হতে থাকে। চারুলতার জীবনে ছোটবেলা পেরিয়ে এখন এসেছে ইঞ্জিনিয়ারিং কলেজ, চলছে ফার্স্ট ইয়ার। সেদিন ক্যান্টিনে ও আর অরুণিমা বসেছিল। এই হাবুল, হাবুল, একটা লেবু চা দে না, গলাটা ধরে আছে। থ্যাংক ইউ। গিটার বাজায় অমিত। চায়ে চুমুক দিয়ে গলাটা ঝেড়ে গান শুরু করে অমিত। বেশ। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভ ক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী।
পারিনি, তারে বুঝিতে পারিনি, তারে। কিরে চারু, আর কতক্ষণ হাঁ করে দেখবি? এবার তো মনে হচ্ছে ছেলেটাকে গিলে ফেলবি গিটার সমেত। বাজে বকিস না। যাই বল, অমিতা কিন্তু টেগোর সংসগুলো বেশ ভালো গায়। টেগোর সং? কথাটা শুনে চারুলতা মনে মনে একটু হাসল। ক্লাস 5-এর সেই জন্মদিনটার কথা চারুর মনে আছে, তবে সেটা কতটা সত্যি আর কতটা স্বপ্ন সেটা চারু আজও জানে না। অরুণিমা বলল, শোন না, হালকা আতেল আছে, লেগে পড়। লেগে পড় মানে? ঠিক আছে, মানছি ভালো লাগে। এক সেকেন্ড, শুধু ভালো লাগে তোমার? আচ্ছা, খুব 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 ভালো লাগে, কিন্তু আমি হ্যাংলার মতো অ্যাপ্রোচ করতে পারবো না। তারপর আমাকে দেখ, একটা কালো মেয়ে, অগোছালো চুল, বোঁচা নাক, মানে মোদ্দা কথা চরম আনইমপ্রেসিভ একটা চেহারা। কি যে বলিস না তুই! আগোছালো চুল স্ট্রেট করে নিবি, আর কালোটা কোনো ফ্যাক্টর নাকি আবার? তাই নাকি? তাহলে কাল শপিং মলে আমাকে লাইট গ্রিনের বদলে ডার্ক মেরুন টপটা সাজেস্ট করলি কেন? আরে ওটা তো মানে, ওটা তোর গায়ে ভালো লাগছিল, দ্যাটস ইট। শোন, তোদের মতো ওই কোট আনকোট সুন্দরীদের তালিকায় আমি পড়ি না, আর তোদের মতো কোট আনকোট সুন্দরদের তালিকায় ওই অমিত রায় পড়ে। আর এই দুটো প্যারামিটার শুধু প্যারালালি চলে, কানেক্টেড হয় না। এক্সকিউজ মি, আমি জানি ক্যান্টিনে গান গাওয়াটা অত্যন্ত অপরাধ, এবং আমি কাউকে আমার গান শুনতে বাধ্য করতে পারি না। তবু রিকোয়েস্ট করছি, এত কথা বলতে হলে একটু পেছন দিকে বসলে ভালো হয়, কেমন? আমি চললাম অরুণিমা। খুব 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 ভালো লাগাও অপমানের কাছে ছোট হয়ে যায়। চারু বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। কিছুতেই ঘুম আসছে না। ভোর 5টায় উঠতে হবে, টিউশন, তারপর কলেজ। 3টে বেজে গেল, মাই গড। ঘড়িতে রাত 3টে। মন খারাপের রাতগুলোর সঙ্গে ঘুমের একদম ভাব নেই। চারুলতা বালিশের তলা থেকে ফোনটা আনলক করে, কিছুক্ষণ র্যান্ডম স্ক্রোল করে ফেসবুকে, তারপর প্রোফাইল সার্চে লেখে অমিত রায়। না, রিসেন্ট কোনো স্ট্যাটাস আপডেট নেই। এবার হোয়াটসঅ্যাপ খোলে, অমিত রায়, লাস্ট সিন 2:20। চ্যাট উইন্ডোটা খোলে। কথা হয়েছে হাতে গুনে কয়েকবার, সবই কেজো কথা। কলেজ সিলেবাস নিয়ে একটা 3rd ইয়ারের ছেলের সঙ্গে একটা 1st ইয়ারের মেয়ের যতটুকু কথা হতে পারে প্রেমটুকু বাদ রেখে, সেইটুকু কথাই হয়েছে। চারু টাইপ করা শুরু করে, জানি অনেক রাত হয়ে গেছে, তোমাকে এসব কথা এখন বলা ঠিক নয়, কিন্তু আজ ক্যান্টিনে। এইটুকু লিখে একটু থামে চারু, তারপর ডিলিট করে দেয় সবটা। যা বলতে চাও তা না বললে কি করে চলবে? চারু চমকে ওঠে। গলাটা তার অনেককাল আগের শোনা, রবি ঠাকুর। জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে ঘরের ভেতর। এই আলোটায় কিরকম একটা আবছায়া আছে। চারু দেখে ক্লাস 6-এর সেই রাতটা নেমে এসেছে আবার। চারুর বয়স বেড়েছে, কিন্তু কবির তো বয়স বাড়ে না, রবিরও বয়স বাড়েনি। রবি ঠাকুর এগিয়ে যায় তার পড়ার টেবিলের দিকে, ধুলো মাখা রবীন্দ্র রচনাবলীর দিকে। রচনাবলীর একটা খণ্ড তুলে নিয়ে পাতা উল্টায়, তারপর চারুর দিকে এগিয়ে আসতে আসতে বলে, বইগুলো। বই পড়তে ভালো লাগে না। আমি তোমাকে দুঃখ দেবার জন্য এ চিঠিটা লিখছি না। মানে কিসের চিঠি? আমি তোমার কাছে দুঃখ করবার জন্য চিঠি লিখছি নে, কিংবা তোমার কাছে অভিমান করাও আমার উদ্দেশ্য নয়। আমি ভাই কোনো কোনো লোকের মতো ঢাকঢোল বাজিয়ে অভিমান করতে পারি নে। যদি আমি অভিমান করি তো সে মনে মনে। আমার অভিমানের অশ্রু কেউ কখনো দেখতে পায় না। আমার অভিমানের কথাও কেউ কখনো শোনেনি। অভিমান
আমার কাছে এমনই গোপনের সামগ্রী। তুমি তুমি এগুলো জানলে কি করে, লিখলে কি করে? এই এই তুমি ঠিক করে বলো তো তুমি কে? প্রাণের মানুষ। শোনো, এসব আঁতলামি রাখো। আঁতলামি অমিত করে, আমি কিছু বুঝি না। শুধু এটুকু বুঝি যে ওর সামনে কিছুই বলে উঠতে পারি না। জানো, আয়নার সামনে দাঁড়িয়ে কতবার প্র্যাকটিস করি, কত কথা সাজিয়ে গুছিয়ে মুখস্থ করি, ওর আড়ালে সেসব কথা রিহার্স করি কতবার, কিন্তু কিন্তু যেই ও চোখের সামনে চলে আসে কিছুই আর বুঝিয়ে উঠতে পারি না। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো? কোনটা? জীবন থেকে মৃত্যু পর্যন্ত না, সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। চারুলতা আর কোনো কথা বলতে পারে না। চুপ করে তাকিয়ে থাকে আলো আঁধারে মিশে থাকা জোব্বা পরা লোকটার দিকে, আর সেই সাউন্ড অফ সাইলেন্সে একটু একটু করে মিলিয়ে যায় প্রাণের ঠাকুর। পরের দিন কলেজ ক্যান্টিনে তোলপাড় আলোচনা চলছে। এরই মধ্যে হঠাৎ গিটার টিউন করার আওয়াজ। আমাদের সমস্যাটা হলো থিওরি আর প্র্যাকটিক্যাল মিলে না, কাজে এক মুখে এক, কোনোটাই কিছুতেই মিলতে চায়। আরে সরি সরি সরি, তোরা চালিয়ে যা, আমি একটা ভালো দেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না। কি রে ইডিয়েট, কখন থেকে ফোন করে যাচ্ছি তোকে, ফোনটা কোথায় গুঁজেছিস? সরি সরি সরি। এই ফোনটা কি জলে ফেলে দিয়েছিস? এই সরি সরি সরি, ব্যাগে রয়ে গেছে রে, সাইলেন্ট করা আছে মনে হয়। দাঁড়া, আমাকে পিজি নোটসগুলো একটু দে তো, জেরক্স করাবো। বস না, লাঞ্চটা করে নি, একসাথেই বেরোবো। তারপর আমাকেও কয়েকটা জিনিস জেরক্স করাতে হবে। চারু এবার ক্যান্টিনের বাকিদের দিকে তাকায়। বাকিদের ঠিক নয়, তাকায় একজনের দিকেই। সেই একজনের যদিও চোখ এবং মন দুটোই অন্যদিকে। চারু বলে, না, আমি ক্লাসেই খেয়ে নেব, তোর হয়ে গেলে চলে আসিস। অরুণিমার সঙ্গে কথা শেষ করে চারু একটু একটু এগিয়ে যেতে থাকে ক্যান্টিনের দরজার দিকে। আর ঠিক তখনই কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল। চারু বেরিয়ে যেতে যেতে একবার ফিরে তাকায়। তার মোটা করে টানা কাজল চোখে তখন রবি ঠাকুর। দোতলায় লাইব্রেরির পাশ দিয়ে যে সিঁড়িটা নেমে গেছে তার পাশে একটা ছোট্ট জায়গা আছে, একটা ছোট্ট কোণ মতো। ওটা চারুর বড় প্রিয়। চারু আর অরুণিমা ওখানেই বসেছিল। আচ্ছা, আমার কথাটা একবার শোন না প্লিজ, তুই আমার মাথায় উল্টোপাল্টা জিনিস একদম ঢোকাবি না। আমি কিন্তু কখন থেকে ফোন করে যাচ্ছি তোকে, ফোনটা কি জলে ফেলে দিয়েছিস? কেন, কি দরকার? বলবো, তবে এখানে না। ওঠ ওঠ ওঠ, চল তো, তাড়াতাড়ি চল। কেন যাব, মানে কোথায় যাব? এত প্রশ্ন করিস কেন? ক্লাসেও তো প্রশ্ন করিস নাকি? যেখানে বলবো সেখানে যাবি। অরুণিমা, তোর বন্ধুকে নিয়ে গেলাম, ওর জন্য ওয়েট করিস না, ওর আজ দেরি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাভ ফান। সিঁড়ি দিয়ে নামতে থাকে অমিত।
পেছন পেছন চারু। অমিত কোনো কথা বলে না, চারুও কিছু জিজ্ঞেস করে না। অমিত একবার পেছন ফিরে দেখে নেয় চারু আছে কিনা। সেই দেখার, সেই চোখের ভাব সম্প্রসারণ করতে দিলে চারু পাতার পর পাতা লিখে যেতে পারত। ভাবতে ভাবতে হোঁচট খায় চারু। অমিত চট করে ওর হাতটা ধরে নেয়। আস্তে আস্তে আস্তে, লাগেনি তো? না না, আমি ঠিক আছি। ঠিক করে বল, লেগেছে? কেটে যায়নি তো? না না, আমি ঠিক আছি, মানে যতটা থাকা যায়। কি বললি? ঠিক করে হাঁটতেও পারিস না, এরকম অগোছালো কেন তুই? জানি না। শিবুদা, দুটো লেবু চা দাও তো। এই, তুই লেবু চা খাস তো? হ্যাঁ। কলেজ গেটের উল্টো দিকেই চায়ের দোকান। অমিত আর চারু রাস্তা পেরিয়ে চায়ের দোকানে বসে। একটা ঠেলা গাড়ি, তার সামনে কাঁচের বোতলে সাজানো বিস্কুট, কয়েক শতাব্দী পুরনো লাড্ডু আর গজা। সামনে দুদিকে দুটো কাঠের বেঞ্চ আর একটা ঘ্যাড়ঘ্যাড়ে রেডিও। এই হচ্ছে শিবুদার চায়ের দোকান। এই ভাঙাচোরা ধুলো লাগা ছোট্ট জায়গাটা যেন নিজেই একটা পৃথিবী, সবসময় নিজের তালে নিজের মতো গমগম করছে। তবে এখন এই খাঁ খাঁ দুপুরবেলায় ভিড়টা একটু কম থাকে। এই নে ধর। চারু অমিতের হাত থেকে চায়ের কাপটা নেয়। তখন ওভাবে কেন বেরিয়ে গেলি ক্যান্টিন থেকে? থেকে কি করতাম? তুমি অপমান করতে আর আমি মাথা নিচু করে শুনতাম। ভালোবাসলে অনেক কিছুই যে সহ্য করতে হয় চারুলতা সেন। একটু বকা খেলে বুঝি তোর অপমানে লাগে? মানে? ভুল উত্তর, তুমি শূন্য পেয়েছ। পরের প্রশ্ন, কৃষ্ণকলি আমি তারই বলি, তখন এই গানটাই কেন গাইলাম বলতো? তোমার গিটারে রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালো লাগে, সবাই জানে। আবার ভুল উত্তর। তাই যদি হবে তাহলে আয় তবে সহচরী, আলো আমার আলো, মেঘের কোলে রোদ হেসেছে, সব ছেড়ে আমি ওই গানটাই কেন গাইলাম? জানি না। কারণ চারুলতা সেন, তোমার ওই চোখ দুটো ভীষণ ডেঞ্জারাস। তুমি যখন মোটা করে কাজল টেনে তাকাও না, তখন পৃথিবী জুড়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হয় আমার ভেতরে। এসব এসব কি বলছো অমিতা? তুমি আমাকে, মানে আমি তো ভাবতাম তোমার আমাকে পছন্দই হয় না। হয় না তো? তুই কি করেছিস জানিস? তুই আমার মতো একটা পরিপাটি গোছানো মানুষকে একেবারে অগোছালো করে দিয়েছিস। আই এম সরি অমিতা। না, এই অগোছালো ভাবটা আমার ভালো লাগে। তুই যখন চুল ঠিক করার অজুহাতে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস, আমার ভেতরে না কে যেন পিয়ানো বাজায়, গিটার টিউন করে, কনসার্ট শুরু হয়ে যায়। ভেবেছিলাম তুই বুঝতে পারবি, কিন্তু পারিসনি কোনোদিন। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস, র্যাগিং চলছে, সেই সময় তুমি এসেছিলে, মনে আছে? সেই দিন থেকে শুরু। একবার তোমার সঙ্গে কথা বলার জন্য কতবার চেষ্টা করেছি, কতবার মনকে শক্ত করেছি। আজ যখন গানটা গাইলাম, ভাবলাম এবার হয়তো নায়িকা বুঝতে পেরেছে, কিন্তু না। তাই এই ভর দুপুরে, এই রোদ্দুরে তোকে এতগুলো কথা বলতে বাধ্য হলাম। চারুলতা সেন, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। ওই দেখো দেখো কিরকম মেঘ করে এলো। পিন্টো, ত্রিপলটা টাঙা শিগগিরি। এই তোমরা একটু এদিকে সরে এসো তো, এক্ষুনি বৃষ্টি শুরু হলো বলে। এই বলতে বলতে শুরু হয়ে গেল। পিন্টো, ঘাটের মোড়া কই গেলি? অমিত চারুর হাতটা আলতো করে নিজের হাতের মধ্যে নেয়।
তারপর বলে, এদিকে সরে আয়, ভিজে যাবি, আয় আয়। হঠাৎ দমকা হাওয়া, একটু একটু বিদ্যুৎ আর বৃষ্টি। চারু আর অমিত কাঠের বেঞ্চ থেকে উঠে এসে সরে দাঁড়ায়। চারু ফিস ফিস করে বলে, আমি তোমাকে খুব 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 ভালোবাসি। সে কথা শুনিবে না কেহ নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি। আচ্ছা, প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আচমকা বৃষ্টি নামাতে ঠিক কতটা সময় লাগে? কতটুকু ম্যাজিক লাগে? কতটুকু রবীন্দ্রনাথ লাগে? এরপর বাঙ্ক হওয়া পিরিয়ড জুড়ে, ভাগ করে নেওয়া ডিম টোস্টের চামচ জুড়ে, পাশাপাশি রাখা নোটস জুড়ে, ছুঁয়ে ছুঁয়ে থাকা হাত জুড়ে শুধুই প্রেম। কলেজের সিনিয়র জুনিয়র প্রেমের কিছু বিশেষ সুবিধে আছে। পড়া বোঝানোর মতো একটা সলিড বাহানা সব সময় রেডি থাকে। সেদিন সন্ধেবেলা অমিত এসেছে চারুর বাড়িতে। এই সব সন্ধেবেলার দুটো উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের বইটা খুলে রাখা, আর অন্য উদ্দেশ্যটা আউট অফ সিলেবাস। চারু মাকে বলে, মা, অমিত দা এসেছে, আমি ঘরে নিয়ে গেলাম। আচ্ছা, কিছু খাবি তোরা? না না না, কিচ্ছু লাগবে না। অমিতকে সঙ্গে নিয়ে নিজের ঘরে যায় চারু। অমিত দা, তুমি একটু রিল্যাক্স করে বসো। ঘরটা একটু অগোছালো, আমারই মতো, তবে তোমার তো সেটা ভালোই লাগে, তাই না? অমিত চারুর পড়ার টেবিলের ওপর থেকে একটা রবীন্দ্র রচনাবলী তুলে নেয়। পাতা উল্টাতে উল্টাতে বলে, বইয়ের ওপর জমা ধুলোটা একেবারেই ভালো লাগে না, বিশেষ করে এই বইগুলোতে। আমার তো বই পড়তে একদম ভালো লাগে না। কিন্তু পাশ করতে গেলে কিছু বইয়ের পাতা তো উল্টাতে হবেই। তোদের ক্লাসের অমৃতা কিন্তু খুব ভালো করছে, খুব ভালো একটা প্রজেক্ট জমা দিয়েছে এসএন স্যারের কাছে। তাহলে প্রেমটাও ওর সাথেই করো না তুমি? আমি তো সাধারণ মাথা মোটা ফাঁকিবাজ। আবার শুরু করেছিস? শুরু আমি কোথায় করলাম? তখন তো অমৃতাকে এমন করে বোঝাচ্ছিলে যেন ওর চেয়ে ভালো স্টুডেন্ট আর নেই। ও বাবা, সেটাও লক্ষ্য করেছো তুমি? লক্ষ্য? এতক্ষণ ধরে বোঝানোর কি আছে? আমার খুব রাগ হচ্ছিল, খুব। তা ভালো তো, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। বাবা, এটা কে বলল? ওই যার বইগুলোকে তুই ধুলো খাওয়াচ্ছিস সে বলে গেছে। উফ, তুমি এখানেও ঢুকে পড়েছো? কি বললি? বলছি, তাহলে কাল থেকে অমৃতাকেই তোমার পছন্দের লেবু চাটা খাইও, অমৃতাকেই তোমার গান শুনিও, অমৃতাকেই তোমার ব্যাগটা রাখতে দিও, অমৃতাকে। চারুর কথা শেষ হয় না। তাকিয়ে দেখে অমিত একেবারে তার কাছে চলে এসেছে। ঠিক যতটা কাছে এলে সারাদিনের পরেও লেগে থাকা পারফিউমের গন্ধটা বেশ টের পাওয়া যায়। অমিত ওর চিবুকটা তুলে ধরে। চারু বুঝতে পারে এই প্রচণ্ড গরমেও ওর হাতের আঙুলগুলোয় যেন বরফ জমছে। একটু একটু করে দুজনের মধ্যে দূরত্ব কমছে। চারু, আয় চারু। যা, ঘোর ভেঙে গেল। চারু কোনো মতে বলল, হ্যাঁ মা, হ্যাঁ বলো মা, কি হয়েছে? একটু নিচে আয়, শরবতটা নিয়ে যা। তুমি বসো, আমি শরবতটা নিয়ে আসি। এটাই তোর দোষ। আমি আবার কি করলাম? যে কাজটা যখন করার কথা সেটা তখন করিস না। মানে? মানেটুকু বোঝাতে অমিত বেশি সময় নেয়নি। সময় লেগেছিল চারুর।
নিজেকে সামলে নিচে নেমে মায়ের কাছ থেকে শরবতটা আনতে। পরদিন সকালে মায়ের চিৎকারে ঘুম ভাঙে চারুর। চারু, আয় চারু, বাবারে কি ঘুমোতে পারিস তুই? কখন থেকে ডাকছি। উফ মা, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? অরুণিমা তোকে ফোন করে পাচ্ছে না, আমার ফোনে ফোন করেছে। এই নে। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে কি? কতবার ফোন করে যাচ্ছি তোকে, তুলছিস না কেন? এ হে, কাল তাহলে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে বল। চারু, তুই শিগগিরই কলেজে আয় আগে। কি হয়েছে অমিতা? অমিতার বাইকটা সকালে অ্যাক্সিডেন্ট করেছে। মানে কি বলছিস তুই? ওকে হসপিটালে নিয়ে গেছে। তুই কলেজে আয় আগে প্লিজ, আমরা হসপিটাল যাব তারপর। চারু, হ্যালো চারু, শুনছিস? চারুর কানের কাছে ভীষণ জোরে শব্দ হতে থাকে। ওর সমস্ত শরীর যেন কেউ অবশ করে দিয়েছে। তবু কোনো মতে টলতে টলতে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারপর কলেজ, সেখান থেকে হাসপাতাল। এমার্জেন্সি ওয়ার্ডের সামনে বেশি লোকজনকে ভিড় করতে দেয় না। তবু চারু দাঁড়িয়ে থাকে। এ এক অদ্ভুত অপেক্ষা, যার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ছাপিয়ে রয়েছে দম বন্ধ করা অস্বস্তি, গলা শুকিয়ে যাওয়া ভয়। চারু নিজের মনটাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। পাশের জানলার দিকে তাকায়। একটা লোক ফোনে কার সঙ্গে কথা বলছে, একজন ভদ্রমহিলা একটা বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলছে। কত কিছু হচ্ছে চারদিকে, কিন্তু এই সব কিছু ছাপিয়ে চারুর মনে শুধুই খারাপ সম্ভাবনাগুলো ঘোরাঘুরি করছে। এমার্জেন্সি থেকে একজন ডাক্তার বেরিয়ে এলেন। অমিত রায়ের বাড়ির লোক কে আছেন? আই এম এক্সট্রিমলি সরি। এত ব্লাড লস হয়েছে। হেলমেটটা পরে থাকলে তাও হতো, আসলে মাথাটা যেভাবে। চারুর কানে আর কোনো কথা ঢুকছে না। এক পা করে পিছিয়ে যেতে শুরু করে সে। শোন না মা, আমি আজ শুই না তোর সাথে? না মা, দরকার নেই। দরকার আছে, আমি আজকে রাতটা থাকি তোর সাথে। উফ, বললাম তো দরকার নেই। তুমি যাও তো, বিরক্ত করো না। চারুর মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বেডরুমের আলোটা বন্ধ করে দিয়ে চলে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে ঘরের ভেতরে। চারু তার ঘরটাকে দেখে। এখনো ঘরের ভেতরে এই বিছানার চাদরে, ওই পড়ার টেবিলটায়, ওই ধুলো লাগা রবীন্দ্র রচনাবলীর গায়ে লেগে আছে অমিতের আঙুলগুলো। মনে হচ্ছে কই, সব তো ঠিকই আছে। এইমাত্র অমিত এসে বসবে তার পাশে, এইমাত্র অমিতের পারফিউমের গন্ধটা চারুকে মাতাল করে দেবে। এইমাত্র জীবনের মধ্যে কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে তা তখন জানিতাম না। এমন সময় কোথা হইতে মৃত্যু আসিয়া এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার একটা প্রান্ত যখন এক মুহূর্তের মধ্যে ফাঁক করিয়া দিল, তখন মনটার মধ্যে কি ধাঁধাই লাগিয়া গেল। যাহা আছে যাহা রহিল না, এই উভয়ের মধ্যে মিল করিব কেমন করিয়া? তুমি তো ঠাকুর, তোমার নিশ্চয়ই অনেক শক্তি আছে। আমার না ভীষণ কষ্ট হচ্ছে, একটু ঠিক করে দেবে? আচ্ছা, এরম করে যদি চলে যাবে তাহলে এত ভালোবাসলো কেন? এখন আমি কি করব? আর কোনো দিন ওকে দেখতে পাবো না, ছুঁতে পাবো না, পাশে বসতে পারবো না, গান শুনতে পারবো না। এত কষ্ট, এত দুঃখ। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? হঠাৎ একটা আওয়াজ হয়।
ওর ফোনটায় নোটিফিকেশন আসে। ভাবতে ভাবতে চারু উঠে বসে, ফোনটা আনলক করে। সারাদিনে ফোনটা সেভাবে দেখা হয়নি। অরুণিমার 15টা মিসড কল রয়েছে। হোয়াটসঅ্যাপটা খোলে চারু। অরুণিমার মেসেজ, কিরে একটু ঠিক হয়েছিস? কিছু খেয়েছিস? ফোন করব? চারু কোনো রিপ্লাই করে না। হঠাৎ ওর খেয়াল হয়, আরে অমিতের একটা মেসেজ রয়েছে, আনরেড। চারুর বুকের ভেতরটা কিরকম করে ওঠে। মেসেজটা খোলে। গতকাল রাত 3টের সময় মেসেজ করেছিল অমিত। না, মেসেজ নয়, ভয়েস নোট। চারু প্লে করে। এই যে চারুলতা সেন, আমার ভেতরটা অগোছালো আর এলোমেলো করে দিয়েছ তুমি। আজ তোর বাড়ি থেকে ফেরার সময়টা বড় অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল সময়টাকে যদি ওখানেই আটকে দিতে পারতাম। সেই ক্ষমতা আমার নেই, তবে যেটা আছে সেটাই তোকে দিই। আমার ভীষণ প্রিয় একটা গান তোর জন্য পাঠাচ্ছি। আমি যখন যখন তোর সামনে থাকবো না, এই গানটা তোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। কেমন? জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়ায় এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে। গভীর কি আশায় নিবিড় পুলকে তাহারও পানে চাই দুবাহু বাড়ায়। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার। চারু দেখে তার সমস্ত দুঃখ, সমস্ত শোক, সমস্ত জমে থাকা অভিমান, সমস্ত উথাল পাতাল করা কান্না একটু একটু করে শান্ত হচ্ছে, ঘুমিয়ে পড়ছে। চারু দেখে ওই দাড়িওয়ালা জোব্বা পরা লোকটা একটু একটু করে ছায়ার মতো এগিয়ে আসছে তার দিকে। তারপর মায়ার মতো ঘিরে ধরছে তাকে। তার দুঃখ রাতের ঘুম পাড়ানি গান হয়ে।